This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. ঢেউ উঠছে, কারাট উঠছে, আলো ফুটছে, প্রাণ জাগছে। এই প্রথম কিন্তু নয়, সন্দেশখালির রক্তে প্রতিবাদ রয়েছে। 1947 সালের 8ই মার্চ 24 পরগনা তখন অবিভক্ত। তেভাগা আন্দোলনে ফুটছিল এই সুন্দরবনের একটা বড় অংশ। সেই সময় বেরমজুর গ্রামের জোরদার দেবেন্দ্রনাথ সর্দারের বাড়িতে, কাছারি বাড়িতে তার আগুন ধরিয়ে দিয়েছিল জনতা। সন্দেশখালিতে তেভাগা আন্দোলনে সেই সময়ের নেতৃত্বে গেছিলেন জানেন হেমন্ত ঘোষাল, রতিরাম সর্দার, রবিরাম সর্দার, পারুল সর্দারদের পাশাপাশি এই আন্দোলনের মুখ ছিলেন আলতাফ মোল্লারা। পুলিশ গুলি চালালে রক্তে লাল হয়ে গেছিল বেরমজুর গ্রাম। পুলিশের গুলিতে প্রথম শহীদ হয়েছিলেন আলতাফ, আর তার পাশে দাঁড়িয়ে পুলিশকে পাল্টা আক্রমণ করে তীর ধনুক দিয়ে বিঁধে দিয়েছিলেন পুলিশকে, আর তারপর একে একে শহীদ হয়েছিলেন রতিরাম, রবিরামরা। এই হচ্ছে সন্দেশখালিতে তেভাগা আন্দোলনের প্রেক্ষাপট। বেরমজুর গ্রামে ওই তেভাগার স্মৃতি বিজড়িত স্মৃতি যে শহীদ বেদিটা আজও আছে, আর বেরমজুরের প্রতিবাদী সত্তা রয়েছে। এই দুটো জিনিস আছে। সেদিন সোনার ফসলের অধিকার বুঝে নিতে প্রতিবাদে ফুটছিল বেরমজুর। সন্দেশখালিতে মানুষের অভিযোগ যে তাদের সোনার ফসলের জমিতে শেখ শাহজাহানরা নোনা জল ঢুকিয়েছেন। সেই সোনার লোভেই নাকি শাহজাহানদের যাবতীয় উৎসাহ, নোনা জলের সোনা। আর পুলিশের বিরুদ্ধে সন্দেশখালির আন্দোলনকারীদের অভিযোগ তারা নাকি ওই নোনা জলের সোনা পাহারা দেয়। বামফ্রন্টের ক্ষমতায় থাকার শেষের দিকটায় শিফটিং হলো, অর্থাৎ যে সোনার ফসলের আন্দোলন করতে গিয়ে পৃথিবীর ইতিহাসে তেভাগা অমর হলো এই সন্দেশখালিতে, সেই তেভাগায় হঠাৎ করে এই নোনা জলেই কৃষকদের একটা বড় অংশ সোনা খুঁজে পেলেন। এই সোনা কিন্তু সোনার ফসলের সোনা নয়। চিংড়ির চাহিদা মেটাতে সেখানে কৃষি জমি অধিগ্রহণ করে সেখানে ভেরি তৈরি হতে লাগলো। ভেরির মালিক, মেছো ভেরির মালিক, এবং এই ভেরির রূপান্তরে কিন্তু লুকিয়েছিল ওই চিংড়ি। পাশাপাশি শুরু হলো একটা নতুন শ্রেণী তৈরি হওয়া, মেছো ভেরির মালিক। এই শ্রেণীটা রাজনীতিক ক্ষমতায় বলীয়ান হয়ে এই যে কৃষকরা তেভাগা চেয়েছিল, জমির অধিকার সত্ত্ব পেয়েছিল, তাদের জমি একে একে অকুপাই করা শুরু হলো। সুন্দরবনের তেভাগা আন্দোলনে একটা জাতি, ধর্ম, যেগুলো সচরাচর এই বিভিন্ন আন্দোলনের ক্ষেত্রে দাগিয়ে দেওয়ার চেষ্টা হয় এবং দাগিয়ে দিয়ে আন্দোলনটাকে ছিন্ন ভিন্ন করার চেষ্টা হয়, তার ঊর্ধ্বে ওঠার কিন্তু একটা চেষ্টা ছিল। এর স্লোগান কী ছিল জানেন সেই তেভাগা আন্দোলনের? খুব তাৎপর্যপূর্ণ, খেয়াল করবেন। স্লোগান ছিল, দাড়ি টিকি ভাই ভাই, লড়াইয়ের ময়দানে জাতিভেদ নাই। ইতিহাসের কি অদ্ভুত সমাপতন না? এই আজকে সন্দেশখালির যে আন্দোলন হচ্ছে সেখানেও কিন্তু কোনো ভেদাভেদ চোখে পড়ছে না, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছেন। সেজন্য কি একটু দেরিতে হলেও তৃণমূল স্বীকার করছে যে সন্দেশখালিতে মানুষের আন্দোলন হচ্ছে। আজ সন্দেশখালিতে গিয়েছিলেন পার্থ ভৌমিক আর সুজিত বসু, দুই মন্ত্রী। এই রাজ্যের এই দুই মন্ত্রী আগেও সন্দেশখালিতে গেছেন, কিন্তু সেটা সন্দেশখালি এক, যেখানে শেখ শাহজাহানের বাড়ি। সেখানে এখনও ওই শাহজাহানের শাগরেদরা নাকি বুক ফিলিয়ে ঘোরাফেরা করে। সেটা তাদের এলাকা, এবং তারা শুধু ঘুরে বেড়াচ্ছে না, তারা নাকি লোকজনকে চমকাচ্ছে, ধমকাচ্ছে। গত 18ই ফেব্রুয়ারি ওই সন্দেশখালি 1 নম্বর ব্লকেই কর্মী সভা করে এসেছিলেন পার্থ ভৌমিক এবং সুজিত বসু। সেই অর্থে যেখানে আন্দোলন সবথেকে বেশি, সেই সন্দেশখালির 2 নম্বর ব্লকের পাত্রপাড়া, সেখানে আজ গেলেন রাজ্যের কোনো মন্ত্রী, প্রথম গেলেন কেউ, এবং কথা বললেন একজন আন্দোলনকারীর সঙ্গে। তার নাম কি? সুজয় মণ্ডল, সুজয় মাস্টার। কেন পাত্রপাড়া, কেন সুজয় মণ্ডল, মানে সুজয় মাস্টারের মতো আন্দোলনকারীর সঙ্গে কথা? মনে রাখবেন, এই রাজনীতিকরা না কোনো কিছু বেকার বিনিয়োগ করেন না, সেটা সময়ই হোক বা কথা।
তাই জন্যই বলছি যে এতদিন পর যখন তারা সন্দেশখালিতে গেলেন এবং বেছে বেছে ওই পাত্রপাড়ায় গেলেন এবং ওই সুজয় মাস্টার, সুজয় মণ্ডলের মতো আন্দোলনকারীর সাথে কথা বললেন, তখন তো বুঝতে হবে এটা খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। এই সুজয় মণ্ডল তিনি কিন্তু সত্যি ইন্টারেস্টিং। তিনি আদতে তৃণমূলই করেন এবং আজ থেকে নয়, আদি তৃণমূল, যে সময় তৃণমূল লড়াই করে ক্ষমতা এসেছিল সেই সময় থেকে এই সুজয় মণ্ডল সন্দেশখালীর সেই সব তৃণমূল কর্মীদের একজন যারা এই শেখ শাহজাহান বা শিবু হাজরা বা উত্তম সর্দারদের মতো এই নব্য তৃণমূলী নেতাদের দাপটে একদম কোণঠাসা হয়ে পড়েছিলেন বলে অভিযোগ তোলেন। সেই সুজয় মণ্ডলের সঙ্গে গত কয়েকদিনে নাকি বেশ কয়েকবার কথা বলার চেষ্টা করেছেন জেলার তৃণমূল নেতারা। বসে যাওয়া নেতাদের অ্যাক্টিভেট করার চেষ্টা হচ্ছে, কখনো কখনো যারা উল্টে গেছেন, কোথাও গিয়ে বিরূপ হয়ে গেছেন, তাদের কোথাও গিয়ে নিজেদের সপক্ষে নিয়ে আসার চেষ্টা কি এটা? কখনো ফোনে, কখনো দলীয় দফতরে ডেকে পাঠিয়ে এই সুজয় মণ্ডলদের ক্ষোভ প্রশমিত করার চেষ্টাটা কি বেশ কয়েকবার হয়েছে এর মধ্যে। অর্থাৎ জমি তৈরি করে হাওয়া কতটা তাদের অনুকূলে, এই সমস্ত বুঝেই আর পাত্রপাড়ায় পা রেখেছেন পার্থ ভৌমিক এবং সুজিত বসু। সত্যি তো, নেতারা যাচ্ছেন, মন্ত্রী, তারা কোথাও গেলে তার মঞ্চ তো প্রস্তুত থাকতে হবে, যেখানে সেখানে তো তারা যেতে পারেন না। সুজিত মণ্ডলের বাড়ি যেখানে, সেই পাত্রপাড়াতেই বেশিক্ষণ ছিলেন মন্ত্রীরা। গত পরশু সেখানে গিয়েই কিন্তু প্রবল বিক্ষোভের মুখে পড়েছিলেন তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো। হ্যাঁ, সেই যেখানটায় অবশ্য তারা যাননি, সেখানটাতেও সুকুমার মাহাতো বিক্ষোভের মুখে পড়েছিলেন। জেলিয়াখালী পাত্রপাড়ার বাইরে কি তার মানে এখনও জমি তৈরি করে উঠতে পারেনি তৃণমূল? এসব কথা থাক, এই মুহূর্তে না বলাই ভালো। আপাতত শুনুন সুজয় মণ্ডল, যাকে সন্দেশখালীর মানুষ ওই সুজয় মাস্টার বলে ডাকে, সেই মাস্টারকে পাশে নিয়ে কি বললেন পার্থ ভৌমিক। ওরা মমতা ব্যানার্জির ছবিতে যাতে কেউ কালি লাগাতে না পারে তার জন্য ওরা রাস্তায় নেমেছিল। ওরা তৃণমূলের শুদ্ধিকরণের জন্য রাস্তায় নেমেছিল। আমরা ওদের কথা শুনছি, আন্দোলন করেছে ওরা, মানুষের অভাব অভিযোগের কথা বলেছে ওরা। ওরা তো অন্যায় কিছু করেনি, তা তার জন্য ওদের সাথে কথা বললাম। ওরা তো মমতা ব্যানার্জির উপর ওদের রাগ নেই, গ্রামের মানুষ মমতা ব্যানার্জির পক্ষে। শেষ মন্ত্রীর কথা শুনলেন? এই শেষ মন্ত্রীর কথার সব থেকে আকর্ষণীয় অংশ কোনটা? একদম শুরুর পার্টটা, ওই যেখানে TV9-এর রিপোর্টারের প্রশ্নের জবাবে বললেন, যেখান থেকে আর কি কথাটা শুরু করলেন তিনি, যেখানে বললেন যে এই সুজয় মণ্ডলদের আন্দোলনটা মানুষের আন্দোলন, মানুষের অভাব অভিযোগ তুলে ধরতে আন্দোলন। এটা তো বিরাট বড় স্বীকৃতি এই আন্দোলনের জন্য। এইটাকেই তো গত কয়েক সপ্তাহ ধরে আমরা দেখছিলাম তৃণমূলের কোনো নেতাই স্বীকার করছিলেন না, উল্টে সাজানো ঘটনা বলেছেন। খেয়াল করে দেখুন, গত সপ্তাহেও তৃণমূলের সব নেতা বলেছেন, এমনকি মুখ্যমন্ত্রী, দলনেত্রীর থেকে শুরু করে নিচু অবধি সবাই তারা কি বলেছেন? বলেছেন সাজানো ঘটনা। কি বলেছেন? সন্দেশখালীতে বহিরাগতরা রয়েছে, বিরোধীদের চক্রান্তে আন্দোলন হচ্ছে, আর সব থেকে বড় কথা সব অভিযোগ সাজানো। সেই অস্বীকারের জায়গা তাই তো ছিল তখন। জাস্ট 1-2 দিন আগেও যেখানে অস্বীকারের জায়গাটা ছিল, সেখান থেকে এই স্বীকৃতি দেওয়ার জায়গায় পৌঁছনো, এটা কিন্তু এই সন্দেশখালীর সব থেকে বড় ডেভেলপমেন্ট। খেয়াল করে দেখুন, এর থেকে বড় ঘটনা কিন্তু আজকে আর ঘটেনি। এই নেতারা এমনিতে অবশ্য তারা আকছার, তাদের মত আর পদ বদল করতে অভ্যস্ত, কিন্তু এভাবে একদম ওপর থেকে নিচের মত বদলে যাওয়া, এটাকে কি বলে বলুন তো? এটারই কি বলে? ঠেলার নাম বাবাজি। যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে, ধরাও পড়েছে বিজেপির কর্মী, কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে। মুখ ঢাকা দিয়ে তারা অনেকগুলো কথা বলছেন। এই যে সাজানো ঘটনা, এটাও আমরা মাননীয় রাজ্যপালকে বলেছি যে পুরোটাই প্রি প্ল্যান এবং পুরোটাই বিজেপি এবং CPM একসঙ্গে হাতে হাত মিলিয়ে করছে। এই যে বছরের বছর, মাসের পর মাস রাত্রেবেলা তুলে আনা হতো, গণধর্ষণ করা হতো, এগুলো মিথ্যা অভিযোগ, সাজানো অভিযোগ। এই অংশটা আমরা বলছি বারবার যেটা মিথ্যা এবং সাজানো। তাহলে কি এমন হলো এর মধ্যে যেই বহিরাগত তত্ত্ব বা ষড়যন্ত্রের তত্ত্ব থেকে সরে এসে তৃণমূলকে এখন বলতে হচ্ছে যে ওই বহিরাগত না, মানুষের আন্দোলন চলছে? সেটাই এখন সন্দেশখালীর মুখ ঢাকা যারা, তারা মানুষ হিসেবে স্বীকৃতি পেতে এতটা সময় লাগলো কেন? আবার মানে সময়টা লাগলেও হঠাৎ স্বীকৃতিটা চলে এলো কেন? পার্থ ভৌমিককে কেন এখন বলতে হচ্ছে যারা আন্দোলন করছেন তারা তৃণমূলেরই লোক, দলে শুদ্ধকরণের জন্য আন্দোলনে নেমেছেন? কার জন্য?
না, সেই সিপিআইএম থেকে এসছেন বলে যার বিরুদ্ধে অভিযোগ, সেই শেখ শাহজাহানের মতো নেতার জন্য, যার বিরুদ্ধে অন্যের জমি জোর করে দখল করে নেওয়া থেকে শুরু করে এলাকার মাঝে ভেরি তৈরি, ভেরি দখল, জমির মধ্যে নোনা জল ঢুকিয়ে দেওয়া, ভেরি লিজ দিয়ে টাকা না মেটানো, এরকম অসংখ্য একাধিক অভিযোগ রয়েছে, যার বিরুদ্ধে রেশন দুর্নীতিতে তদন্ত করেছে ইডি। এখন হাইকোর্টের নির্দেশে জমি দখলের মামলার তদন্তভারও তারা নিয়ে ওটার সঙ্গে জুড়ে দিয়েছে। ইডি, সিবিআই সবাই তদন্ত করছে। যার খোঁজ করতে গিয়ে ইডি এবং কেন্দ্রীয় বাহিনীকে মার খেয়ে চলে আসতে হয়েছে সেই বিখ্যাত, সুখ্যাত, কুখ্যাত, যেরকমভাবে দেখুন, সেই শাহজাহানকে সম্পদ ভেবে আগলে রাখার চেষ্টা কিন্তু আজকেও চোখে পড়েছে। এবার মুশকিল হচ্ছে, ওই শাহজাহান যদি সম্পদ হন, তাহলে শুদ্ধকরণের শর্ত সেটা পূরণ করা কি সম্ভব? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে কিছু কথা কিন্তু বলতেই হবে, যে কথাগুলো না বললেই নয়। দেখুন, বহিরাগত তত্ত্ব বা ওই সাজানো ঘটনার তত্ত্ব থেকে মানুষের আন্দোলন, এই তত্ত্বে উন্নীত হতে তৃণমূল অনেকটা সময় নিয়েছে হয়তো, কিন্তু পৌঁছেছে। এটা বিরাট একটা মানে মত পরিবর্তনের ক্ষেত্রে একটা বিরাট দূরত্ব পাড়ি দেওয়া, কিন্তু একটা জায়গায় এখনও পৌঁছতে পারেনি, জানেন তো, যেটা এই পার্থ ভৌমিকদের বক্তব্য থেকে পরিষ্কার। শেখ শাহজাহানকে অস্বীকার করার জায়গায় তারা এখনও পৌঁছতে পারেনি। কোথাও গিয়ে ওই আগের অস্বীকারের তত্ত্ব, ওই আন্দোলনকারীদের সম্পর্কে, সেটার থেকে স্বীকৃতির তত্ত্বে তারা পৌঁছেছেন, কিন্তু শেখ শাহজাহানকে অস্বীকার করা তাদের পক্ষে কোনোভাবে সম্ভব নয়। কারণ আজকেও তারা বলেছেন যে আন্দোলনকারীরা শেখ শাহজাহান নিয়ে নাকি কোনো অভিযোগ করেনি, এমনকি শেখ শাহজাহানের বিরুদ্ধে নাকি কোনো অভিযোগই নেই। বাকিদের সম্পর্কে বলে দিচ্ছেন, এর সম্পর্কে, তার সম্পর্কে, যার সম্পর্কে যাই হোক ব্যবস্থা নিয়ে নেওয়া হবে, সব খতিয়ে দেখা হবে। কিন্তু যার বিরুদ্ধে এই শেখ শাহজাহান বা তার ভাইটাই, এদের বিরুদ্ধে নাকি কোনো অভিযোগই নেই। তো অভিযোগ যদি না থাকে, ব্যবস্থা নেবেন কোত্থেকে? সত্যি কি তাই? দেখুন, যে মাস্টারকে আজ প্রশংসায় ভরিয়ে দিয়েছেন পার্থ ভৌমিক, সেই সুজয় মণ্ডল কিন্তু TV9 বাংলাকে বলেছেন, আন্দোলন কোন পথে থামবে তা লিখিতভাবে তৃণমূল নেতৃত্বকে জানিয়েছেন তিনি। সুজয় মাস্টার আমাদের রিপোর্টারকে বলেছেন, তাদের লড়াই শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দারের মতো নেতাদের বিরুদ্ধে। শেখ শাহজাহান, শিবু হাজরা, এই উত্তম সর্দাররা আর সন্দেশখালিতে ফিরবে না, এই নিশ্চয়তা পেলেই নাকি একমাত্র এই আন্দোলনটা থামবে। এটা তাদের নাকি লিখিত তার মতামত, সেটাই নাকি তিনি জমা দিয়েছেন। কিন্তু পার্থ ভৌমিকের কথা শুনে মনে হচ্ছে না যে সুজয় মাস্টারদের শর্ত এত তাড়াতাড়ি পূরণ হবে। ওরা তো শেখ শাহজাহানের বিরুদ্ধে বারবার করে অভিযোগ করেছিল, কিন্তু এতদিন আমি ওদের একটা বাইটেও শুনিনি। ওরা যা বলেছে সব শিবু উত্তমের বিরুদ্ধে বলেছে, মানে শেখ শাহজাহানের বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি তো। আরে না করলে আপনি জোর করে কেন আমার মুখ দিয়ে বলানোর চেষ্টা করছেন? আমরা আন্দোলন করেছি, উত্তম সর্দার, শিবু হাজরা এবং তাদের মাথার উপরে ছিলেন শেখ শাহজাহান সাহেব। এদের দ্বারা মানুষ অত্যাচারিত হয়েছে। এই যাদের দ্বারা অত্যাচারিত হয়েছে তার সাঙ্গপাঙ্গ যারা আছে, তারা সন্দেশখালিতে সেইভাবে আর তাদের হাতে যেন সেই রাশটা না থাকে, তাদের ক্ষমতাটা দিয়েছিল দল। তাদের কাছ থেকে সেই ক্ষমতা যদি না থাকে তাহলে তারা সেই অত্যাচারগুলো করতে পারবে না। মহিলাদের উপর অত্যাচার করেছে, মিডিয়া আসলে বলে মিডিয়া চলে গেলে মারবো এসব বলে। সামনে আসেনি, অথচ ওনার গুন্ডা বাহিনী আমাদেরকে এসে অত্যাচার করেছে, আমরা রাত্রে থাকতে পারিনি বাড়ি। মিডিয়া চলে গেলে সাধারণ শেখের লোকজন বলে বিধানসভায় টিএমসি জিতে গেলে তোদের কি হবে? তৃণমূল যদি এবার 24 সালে জিতে যায় তোদের কি হবে? পার্থ ভৌমিকের কথা শুনলাম। টেলিভিশন চ্যানেলের ওপর আজকাল সবার আস্থা বাড়ছে দেখে ভাল লাগছে, কারণ টেলিভিশন রিপোর্টাররাই তো আবার মারধর খান, তাদের গ্রেফতার টেপ্তার হতে হয়। তো যাই হোক, বললেন যে এই বাইট কথাটা শুনলেন না, ওটা তো টেলিভিশন চ্যানেলের প্রপার্টি। আমাদের এখানে বিভিন্ন লোকের যে বক্তব্যগুলো শোনা যায় মাইকে, সেগুলোকে বাইট বলে আর কি। তো সেই বাইটে নাকি কোথাও তারা শোনেননি কেউ শেখ শাহজাহানের বিরুদ্ধে কোনো অভিযোগ করছেন। সত্যি শোনেননি? তাহলে আমরা এতদিন কি দেখালাম বলুন তো? নাকি আমরা কানে ভুল শুনেছি? হবে হয়তো, আমাদের শোনার কান, নেতাদের শোনার কান দুটো আলাদা হলেও হতে পারে। কিন্তু আজ অ্যাকচুয়ালি যে জিনিসটা দেখলাম, জানেন তো, এমনিতে দুই মন্ত্রী গেলেন, এটা তো ঠিক যে পরবর্তী ক্ষেত্রের জন্য হয়তো তারা ক্ষেত্র প্রস্তুত করতে গেছিলেন, যাতে কোথাও গিয়ে এই যে উত্তাপটা বেড়ে যাচ্ছে সেটাকে নিয়ন্ত্রণে আসে। একটা রাজনৈতিক মিশনে গেছিলেন। সেই রাজনৈতিক মিশনটা কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দূত হয়ে যাওয়া?
তারই কোনো রাজনৈতিক মিশন ফুলফিল করতে তারা কি ওখানে গেছিলেন? এটা কিন্তু বোঝা যাচ্ছে, জানেন তো। কারণ তৃণমূল কর্মীদের বৈঠকে পার্থ ভৌমিক জানিয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন দল লুটেরাদের রেয়াত করবে না, গুন্ডামি বরদাস্ত করবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন কেউ যদি জমি দখল করে রাখে তাহলে তা অবিলম্বে ফেরত দিতে হবে। দেখুন, যখন রাজনীতিতে দুষ্কৃতীদের উত্থান হয় তখন দলের যারা আদিকর্মী, যারা লড়াই করে দলকে ক্ষমতায় আনেন, তারা পিছিয়ে যান। সব দলের ক্ষেত্রে এটা সমান সত্যি। বামেরা যে জন্য ভুগেছে সেই একই রোগ যে এখন তাদেরও ভোগাচ্ছে, এটা কি তৃণমূল নেতারা বুঝতে পারছেন? আর এটার পাশাপাশি আরেকটা জিনিস খেয়াল করে দেখুন, এই রকম ক্ষেত্রগুলোতে যে জিনিসটা আমরা বারবার বলছিলাম, আমাদের সাধারণ মানুষের বুদ্ধিতে যেটা মনে হচ্ছিল যে জিনিসটাকে এখন তাদের মানুষের আন্দোলন বলে মনে হচ্ছিল, আমরা সেটা অবশ্য মানুষের আন্দোলন হিসেবে অনেক দিন আগের থেকেই দেখছি। ফলে আমাদের বোঝার জায়গাটা হয়তো একটু অন্য ছিল, সেখান থেকেই তারা এখন দেখছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কি মনে হচ্ছিল যে কেন তৃণমূল এইভাবে গোটা বিষয়টাকে অস্বীকার করছে। এত মানুষ যখন একযোগে এক ধরনের কোথাও গিয়ে অভিযোগ করেন, তখন তো বুঝতে হবে তার কোথাও না কোথাও কিছু না কিছু বাস্তবতা আছে, কিছু তো অভিযোগ ছিল। এটা বললেই তো হয়ে যেত যে তারা এই সমস্ত অভিযোগগুলো খতিয়ে দেখবেন এবং সত্যিই যদি কেউ কোনো ভুল করে থাকেন তাহলে তার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে। এই কথাগুলোই তো আজ পার্থ ভৌমিক বললেন, এবং বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বার্তাটা দিয়েছেন সবাইকে, দলের সমস্ত কর্মীকে, দলের সমস্ত নেতাকে। এই বার্তাটা দেওয়ার জন্য তাহলে তাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই লিড করতে হলো। এর আগেও সাম্প্রতিককালে বেশ কিছু ক্ষেত্রে অভিষেকের বেশ কিছু সিদ্ধান্ত, সেগুলোই সেই পথেই কিন্তু পার্টিকে হাঁটতে হয়েছে। তিনি তার মতো করে দেখিয়েছেন, ওই ডায়মন্ড হারবারে টাকা পয়সা দেওয়ার থেকে শুরু করে কোথাও গিয়ে 100 দিনের কাজ নিয়ে আন্দোলন, বার্ধক্য ভাতা দেওয়া, সব তো নিজে দিয়ে দেবেন সরকার না পারলে বলে শুরু করেছিলেন অভিষেক, আর তারপর সরকারকে সেই পথে হাঁটতে হয়েছে। এখন গোটা রাজ্যের জন্য মুখ্যমন্ত্রী সেই কথাই ঘোষণা করেছেন। দেখুন, তৃণমূলের তিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক, একদম 2 নম্বর নেতা। সেই জায়গা থেকে তার উপর তো কোথাও গিয়ে পথ দেখানোর একটা দায়িত্ব বর্তাই, সেই দায়িত্ব তিনি পালন করছেন। কিন্তু তিনি দায়িত্বটা সবার আগে পালন করলেন, তার আগে পর্যন্ত ভেবে দেখুন এত স্তর রয়েছে, কারুর মনে হলো না গোটা জায়গাটায় গিয়ে একটুখানি তারা কোনো বাস্তবোচিত একটু পদক্ষেপ নেন। দেখুন, এর বাইরে যেভাবে গোটা ব্যাপারটাকে এবার দেখা যাচ্ছে না, তার মধ্যে মনে হচ্ছে কোথাও গিয়ে রাজনৈতিকভাবেও এতদিন আমলাতান্ত্রিকভাবে গোটা বিষয়টাকে সামলানোর চেষ্টা হচ্ছিল, আমলা পুলিশ এই সমস্ত দিয়ে, কিন্তু এইবার তার সঙ্গে রাজনৈতিকভাবেও কোথাও গিয়ে তৃণমূল বোধহয় গোটা পরিস্থিতিটা সামলাতে নেমেছে। সন্দেশখালীর ক্ষোভকে তারা 2টো ভাগে ভাগ করেছে বলে মনে হচ্ছে আমার, জানেন তো। 1, টাকা পয়সা জমি জমা সংক্রান্ত অভিযোগ, আর 2, মহিলাদের সম্মানহানির অভিযোগ। দুটোকে সম্পূর্ণ আলাদা আলাদা জায়গায় রেখে আলাদা দৃষ্টিভঙ্গির থেকে দেখছে এবং আলাদা প্রতিক্রিয়া দিচ্ছে, আলাদা পদক্ষেপ করছে। জমি জমা দখল, টাকা পয়সা না মেটানোর যে অভিযোগগুলো যে বিভিন্ন মানুষ করেছিলেন, তৃণমূল কিন্তু সেগুলো মেনে নিয়েছে। এর আগেও পার্থ ভৌমিক বলেছেন, এখনও বলছেন যে চাঁদা তুলে গ্রামের মানুষদের টাকা মেটানো হবে। দলের কর্মীরাই নাকি চাঁদা তুলে তারা এই টাকা পয়সা মেটাবেন, কারণ দলেরই কোনো নেতা তারা এই সমস্ত টাকা পয়সাগুলো নিয়েছিলেন, সাধারণ মানুষের টাকা। ফলে তাদের ওপর দায় বর্তায়, তারা সেই দায় পালন করবেন। এবার তার সঙ্গে তারা বাড়ি বাড়ি ঘুরছেন, বাড়ি বাড়ি লোকজন যাচ্ছে, ইতিমধ্যেই প্রশাসন তাদের তরফেও এখানে আমিন ঠামিনরা চলে এসছেন, জমি জায়গা মাপামাপি হচ্ছে। কোথাও গিয়ে দুয়ারে মুখ ঝামটা খেলেও সন্দেশখালীর মানুষজনকে তারা আশ্বস্ত করেছেন যে শুধু ঋণ পরিশোধ করবেন না, কার কত জমি দখল করেছে বিভিন্ন দুষ্কৃতী আর কি, তারা শাহজাহানের নাম বলছেন না, কারণ এখনও তারা শাহজাহানকে দুষ্কৃতী বলতে ইতস্তত করছেন, দ্বিধা করছেন। তো তারা বলেছেন যে যেখানে এরমভাবে জমি দখল করেছে সেই জমিগুলো সব ফিরিয়ে দেওয়া হবে। সে অভিযোগ নিতে গ্রামে গ্রামে ক্যাম্প করছে প্রশাসন আর পুলিশ। এটা একটা দিক, একরকম দৃষ্টিভঙ্গি, যেখানে এই আন্দোলনের বাস্তবতা মেনে নেওয়া হচ্ছে, এই অভিযোগগুলোকে মেনে নেওয়া হচ্ছে এবং মেনে নিয়ে
কোথাও গিয়ে সেগুলোর প্রতিকারের চেষ্টা হচ্ছে, ভুল করলে ভুল স্বীকার করা হচ্ছে এবং ভুল শোধরানোর চেষ্টা করা হচ্ছে। এটা একরকম স্টান্স। কিন্তু আরেকটা জায়গায় মহিলাদের সম্ভ্রমহানির যে অভিযোগগুলো উঠেছে সেই জায়গাগুলো কিন্তু তৃণমূল এখনও অস্বীকারই করছে, একদম ডিনায়াল মোডেই রয়েছে। এর দুটো কারণ হতে পারে জানেন তো। এক, এটা তৃণমূলের ইউএসপি যে তারা বাংলার মহিলাদের কথা বলে, বাংলার মহিলাদের তারা রিপ্রেজেন্ট করে, কারণ আমাদের মুখ্যমন্ত্রী একজন মহিলা এবং তার রাজ্যে মহিলা যারা আছেন তারা সবাই খুব সুরক্ষিত। এটাই ইউএসপি হিসেবে তুলে ধরে তৃণমূল। এই ইউএসপিটা, ওই অভিযোগগুলো মেনে নিলে কোথাও বুমেরাং হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে কি? আর দুই, ভোটের প্রচারে তাদের স্লোগান কী ছিল? বাংলা নিজের মেয়েকে চায়। এই অভিযোগগুলো যদি মেনে নিতে হয়, কোথাও গিয়ে সেই স্লোগানের সারবত্তাও ভোঁতা হয়ে যেতে পারে। নিজেদের মেয়েদেরই তো এই এত অভিযোগ, সম্ভ্রমহানির অভিযোগ, তাহলে এই অভিযোগের যদি বাস্তবতা থাকে তাহলে এই স্লোগানের বাস্তবতা কোথায়, সার্থকতা কোথায়? নিজেদের সব থেকে বড় যে আকর্ষণের জায়গাটা ইউএসপি এবং সব থেকে বড় যে সফল স্লোগান এবং মূলধন, সেই সব কিছু এই অভিযোগগুলোকে মেনে নিলে একদম উল্টো দিকে ঘুরে যেতে পারে, বুমেরাং হয়ে ফিরে আসতে পারে। এটা বুঝেই কি তৃণমূল এই মহিলাদের সম্ভ্রমহানির এই এত মানুষ বারবার অভিযোগ করছেন, তারপরও সেটাকে অস্বীকার করতে চাইছে? সেই জন্যই কি আজ পর্যন্ত সন্দেশখালিতে যায়নি তৃণমূলের মহিলা সেল, যারা যে কোনো ইস্যুতে ভারতের যে কোনো প্রান্তে ছুটে যান? এই জন্যই কি ইনস্টাগ্রামে নিয়মিত তাকে দেখা গেলেও সন্দেশখালির গণ্ডগ্রামে এখন পর্যন্ত গিয়ে উঠতে পারলেন না তৃণমূলের মহিলা সাংসদ নুসরাত জাহান? তৃণমূল কি ভাবছে জমি জমা, টাকা পয়সা এগুলো ফিরিয়ে দিলে, অর্থাৎ এগুলো তো মানুষের সেই বেসিক চাহিদার একটা পার্ট না? মানুষ কি চায়? বিশেষ করে এই সমস্ত বিভিন্ন প্রান্তিক জায়গার প্রান্তিক মানুষগুলো, তাদের তো বেঁচে থাকা, খেয়ে পড়ে বেঁচে থাকা, এটাই তো ন্যূনতম চাহিদা, এটাই তারা চান। এর বাইরে খুব বেশি চাহিদাও কি থাকে? সেইগুলো যদি পূরণ করে দেওয়া যায় তাহলেই সন্দেশখালি শান্ত হয়ে যাবে। মানুষ খেয়ে পড়ে বেঁচে গেলে তারপর বাকি কথাগুলো নিয়ে আর মাথা ঘামাতে চাইবে না। ইদানিং পিঠে কথাটা বারবার শোনা যাচ্ছে বিভিন্ন প্রসঙ্গে, অন্য সব প্রসঙ্গে পিঠে কথাটা প্রাসঙ্গিক হয়ে উঠছে। এই জিনিসগুলো অপ্রাসঙ্গিক থাকলেই হয়তো ভালো হতো, কিন্তু দুর্ভাগ্য যে জিনিসটাকে আমরা একটা সময় অত্যন্ত আনন্দের সঙ্গে উচ্চারণ করতাম, মুখিয়ে বসে থাকতাম, সেই পিঠের কথাটা শুনলে কোথাও যেন এখন অস্বস্তি লাগতে শুরু করে, লজ্জা লাগে। সেই জায়গাটায় পিঠেটার কথা কিন্তু এক্ষেত্রেও কোথাও গিয়ে কেউ ভাবছে জানেন তো, পেটে খেলে পিঠে সয়। সেজন্যই কি শাহজাহানদের ঋণ মেটাতে তৃণমূল যতটা উৎসাহী, মহিলাদের অভিযোগ শোনার ক্ষেত্রে ততটা নয়। গত 18ই ফেব্রুয়ারি সন্দেশখালি 1-এ কর্মী সভার পর পার্থ ভৌমিক কী বলেছিলেন? যারা মুখ ঢেকে অভিযোগ করছেন তারা নায়িকা, অর্থাৎ অভিনয় করছেন। আজ সকালে পার্থ ভৌমিক বলেছেন মহিলাদের সম্ভ্রম নষ্টের কোনো অভিযোগ নেই, অথচ আজ বিকেলে সেই মুখ ঢাকা মহিলাদের মুখোমুখি বসতে হয়েছে পার্থ ভৌমিক এবং সুজিত বসুকে। সন্দেশখালির সেই মহিলারা যারা বারবার মুখ তুলেছেন, বারবার যারা গলা তুলে জানতে চেয়েছেন কেন তাদের বহিরাগত বলা হচ্ছে, কেন বলা হচ্ছে সম্ভ্রমহানির কোনো অভিযোগ নেই, কেন শেখ শাহজাহানকে আড়াল করার চেষ্টা হচ্ছে। একদম বেছে বেছে টু দি পয়েন্ট প্রত্যেকটা প্রশ্ন তারা করেছেন। সন্দেশখালির যে মহিলারা, তাদের নায়িকা না বলে কি উপায় থাকে? সেচ মন্ত্রী কি কিছু বুঝতে পারলেন? রাজ্যের 2 মন্ত্রী ড্যামেজ কন্ট্রোল করতে গিয়ে আরও বড় ড্যামেজের সাক্ষী হয়ে ফিরলেন না তো? মহিলারা সমস্বরে প্রশ্ন তোলার পর কিন্তু সেখানে আর বেশিক্ষণ থাকেননি 2 মন্ত্রী। সন্দেশখালির ঘাটে এসে তড়িঘড়ি ফেরিতে চড়ে ধামাখালির উদ্দেশ্যে রওনা হন তারা। প্রচুর অভাব অভিযোগ আপনাদের সামনে দাঁড়িয়ে আমরা শুনেছি। আপনারা কি শুনেছেন একজন মহিলাও দাঁড়িয়ে বলেছে যে আমার উপর অত্যাচার হয়েছে? অভিযোগ তুলতে তুলতে গলা ব্যথা হয়ে গেল সন্দেশখালির মহিলাদের। কিন্তু মন্ত্রী পার্থ ভৌমিকের মুখে একই প্রশ্ন, একই কথা গত রবিবারও বলেছিলেন পার্থ ভৌমিক সন্দেশখালির মাটিতে দাঁড়িয়েই।
আমরা তো দেখছি টিভির পর্দায় নায়িকা ভাড়া করে নিয়ে গিয়ে টিভি পর্দায় নাটক করা হচ্ছে। ওই অভিযোগ একটাও সত্যি, একজন মা বোন এসে দাঁড়িয়ে বলুক না সন্দেশখালী যে তাদের উপর কোনো অত্যাচার হয়েছে। শনিবার বিকেলে সেই নায়িকাদেরই মুখোমুখি পার্থ ভৌমিক, পড়তে হলো অভিযোগের ফোয়ারার মুখে। দিদি বললে যদি সে বহিরাগত হয়ে যায়, আমরা তো দিদিকে বলছি দিদি আপনি তো মহিলার হয়ে দাঁড়িয়েছেন, আপনি মহিলা মুখ্যমন্ত্রী, তাহলে আমাদের সামনে এসে দাঁড়ান, আপনি আমাদের সামনে আসুন, আমরা বহিরাগত কি আমরা আপনাকে দেখাবো, আমরা দিদিকে আমাদের পাশে খুব প্রথম থেকে পেতে চেয়েছি, এখনো পর্যন্ত দিদি আমাদের পাশে আসলো না। শাহজাহান নিয়ে প্রশ্নের মুখে ফাউল করে ফেললেন নাকি সেচমন্ত্রী? না হলে তেতে উঠলেন কেন সন্দেশখালীর মহিলারা? বারবার বলা হচ্ছে ওনার নামে কোনো কমপ্লেন হয়নি, সুকুমার মাহাতো বলল ওনার নামে কোনো কমপ্লেন পড়েনি, এটা কিন্তু একদম ভুল কথা। কেউ শিখিয়ে দিয়েছে, আমি এটা বলি। আপনি তো এখানে বসেই বলছেন একটা মহিলাকে বলা মানে 10টা মহিলাকেই বলা, তাহলে আপনি ভুল কথা বললেন না। মামলার যুক্তি দেওয়ার চেষ্টা করেছিলেন মন্ত্রী, কিন্তু চিরে ভেজেনি। কলকাতা হাইকোর্ট বলেছে রাজ্য পুলিশ শাহজাহানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না, যতক্ষণ না কলকাতা হাইকোর্ট না বলবে যে রাজ্য পুলিশ শাহজাহানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে রাজ্য পুলিশের হাত পা বাঁধা। আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে একটা আবেদন করেছেন যে কলকাতা হাইকোর্ট যদি রাজ্য পুলিশকে দায়িত্ব নেওয়ার অনুমতি দেয়, অর্ডার দেয়, তাহলে রাজ্য পুলিশ 10 দিনের মধ্যে অ্যারেস্ট করবে। শেষে হাত জোর করে বেরিয়ে আসেন দমকল মন্ত্রী সুজিত বসু। আপনাদের নিশ্চয়ই কথা শুনবো, দেখবো। এই সুযোগে চেপে ধরছেন বিরোধীরাও। এক একটা মুক্তাঞ্চল তৈরি করা হয়েছে যেখানে কোনো আইনের শাসন থাকবে না, গণতন্ত্র থাকবে না, আর পুলিশ, ডিএম, এসপি, আইসি, বিডিও তারা তৃণমূলের তাবেদার হবে, আর সেখানে একটা লুটের রাজত্ব তৈরি করা হবে। 75% কালীঘাটে পৌঁছে দিতে হবে, 25% ওখানে গিয়ে তারা রাখবে। শেখ শাহজাহান বিধায়কের থেকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটটা চুরি করে জেতাই হচ্ছে শেখ শাহজাহানের মতো লোকেরা। আচ্ছা, বেশ কয়েকদিনের ব্যবধানে হয়তো দৃষ্টিভঙ্গি পাল্টেছে। হয়তো শুনলেন এর আগে শাহজাহান ঘটনার থেকে মানুষের আন্দোলন হয়েছে, কিন্তু এটা তো অনেকটা বেশ কয়েকদিন সময়ের গ্যাপ নিয়ে। সকালের বক্তব্য তো সন্ধেবেলায় বদলে যাচ্ছে। তাই তো দেখলাম আমরা সকালে যেখানে সেচমন্ত্রী বলছিলেন যে তাদের কাছে কোনো অভিযোগই নেই, শেখ শাহজাহানের বিরুদ্ধে ব্যবস্থা কেন নেবেন, সেই তিনি আবার ওই প্রতিবাদীদের সামনে দাঁড়িয়ে বললেন যে কোথাও গিয়ে কোর্টের বারণ আছে, নইলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কোর্টে আবেদন করেছেন যে রাজ্য পুলিশকে দায়িত্ব দেওয়া হোক, 10 দিনের মধ্যে শাহজাহানকে গ্রেফতার করা হবে। কি করে হবে? যার বিরুদ্ধে তিনিই তো বলেছেন কোনো অভিযোগ নেই, যার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তাকে কি করে পুলিশ গ্রেফতার করবে, তা আবার 10 দিনের মধ্যে? এটা স্ববিরোধিতা হয়ে গেল না? নাকি চাপের মুখে অনেক কিছুই হয় আর কি, কিছু কিছু হয় যে জিনিসগুলো আর কি এখন তো তারা আবার ওটা আবার রাম নাম ঠামগুলো আবার বিজেপির স্লোগান টোগান হয়ে গেছে, ওগুলো সবাই করতে পারবে না। যাই হোক, কিন্তু সেচমন্ত্রী আজকে কি বলার চেষ্টা করলো ওই বিভিন্ন প্রতিবাদীদের সামনে বসে, যাদের একটা সময় তার নায়িকা বলে মনে হয়েছিল, তাদেরই আজকে তিনি সম্মান দিয়ে তাদের মুখ থেকে বক্তব্য শুনে প্রতিকারের বাণী শোনালেন। এবং মাঝখানে অবশ্য একটুখানি মানে পুরনো ফর্মে চলে গেছিলেন, প্রশ্ন করে বলে গেছিলেন বা বোঝানোর চেষ্টা করে ফেলেছিলেন যে সন্দেশখালীর আন্দোলনকারীদের শেখ শাহজাহানের নাম করতে কি কেউ শিখিয়ে দিয়েছে? তারপরেই কিন্তু যেভাবে মহিলারা ফুঁসে ওঠেন এবং কেন শাহজাহানকে আড়ালের চেষ্টা হচ্ছে, এই প্রশ্নটা ফান্ডামেন্টাল প্রশ্ন, এটাই সবার মুখে রয়েছে, কেন শাহজাহানকে গ্রেফতার করা যাচ্ছে না, সেই প্রশ্নটা যখনই তুলে দিলেন তারা, তখন কিন্তু আদালত আর ইডির ঘাড়ে যাবতীয় কিছু দায় চাপিয়ে দিয়েছেন রাজ্যের মন্ত্রীরা। আজ সকালেই তিনি বলেছিলেন, শুভেন্দু অধিকারী জানেন তো বিরোধী দল নেতা, যে শাহজাহানকে গ্রেফতার করার সাহস নাকি রাজ্যের পুলিশ প্রশাসন দেখাতে পারবে না। শাহজাহানকে গ্রেফতার না করে টাকা পয়সা মিটিয়ে সন্দেশখালীর ক্ষোভ মেটানোর চেষ্টা হচ্ছে বলেও বিরোধী দল নেতার অভিযোগ। এই যাবতীয় অভিযোগ করার সুযোগ কোথাও গিয়ে কি এই সকালের মদ বিকেলে পাল্টে যাওয়া, এই বক্তব্য বদল, মত বদল, পদ বদল, এগুলোই করে দিল? তাহলে কিন্তু আপনাদের এটা মানতে হবে, ড্যামেজ কন্ট্রোল করতে গিয়ে কখনো কখনো ড্যামেজ কি একটু বেশিও হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। করবে না, না ভোট করে না, করা
আর কালীঘাটে টাকা ধরতে যাইনি, ড্যামেজ রিপেয়ারিং। তার আগেই তো আমি কি জমি ফেরত করি, ডিড রেকর্ড যার যা আছে সবাই প্রায় পজিশন নিতে শুরু করেছে। তার জন্য পুলিশ আর মমতা ব্যানার্জিকে লাগবে না, উনি গেছেন ড্যামেজ কন্ট্রোল করতে, কারণ উনি তো এখন পার্টিরও প্রেসিডেন্ট। সুব্রত বসুকে কোথাও দেখা যায় না, ওই কাজটা রাজীব কুমারকে মমতা ব্যানার্জি। ওটা তো শুভেন্দু অধিকারী আর সুকান্ত মজুমদারের প্রতিযোগিতা চলছে যে আপনাদের মিডিয়ায় কে কতবার নাম দেখাতে পারবে। আর ওরাও দিল্লিতে থাকুক, আমরা সন্দেশখালীর মানুষের সাথে আছি। শুভেন্দু অধিকারী আজ দাবি করলেন যে তার আন্দোলনের জন্যই নাকি সন্দেশখালীর মানুষ জমি ফিরে পাচ্ছেন। এটা দেখে এই প্রশ্নটা কি উঠতে পারে যে তাহলে কি ইস্যুর দখলদারি সেটাও শুরু হয়ে গেল? মানে নেতারা কি এই যাবতীয় কিছু কোথাও গিয়ে সমাধান দেখলে কৃতিত্বের দাবিদার হয়ে ওঠেন? কিছু মানুষের এটা কিন্তু সব দলের সব নেতার জন্য সত্যি, এক পক্ষ না। মানে সেক্ষেত্রে আপনারা শুভেন্দু অধিকারীর বক্তব্য দেখে কখনো সেটাকে ব্যতিক্রম বলে মনে করবেন না। একটু ভালো করে খেয়াল করে দেখুন, এই উদাহরণ প্রতি মুহূর্তে আমাদের সামনে তৈরি হচ্ছে। এই তো সদ্য মানুষের আধার কার্ড ব্লক হওয়ার পর তৃণমূল অভিযোগ করেছিল যে এ রাজ্যের ভোটার তালিকার থেকে নাম বাদ দেওয়ার জন্য চক্রান্ত করে আধার ব্লক করা হচ্ছে, এবং সেটা বিজেপি চক্রান্ত করছে। সঙ্গে সঙ্গেই শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুররা একটা বিরাট বড় ড্যামেজের ক্ষেত্র প্রস্তুত হচ্ছে এটা বুঝতে পেরে রেড়ে করে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং সঙ্গে সঙ্গে বলে দিয়েছিলেন যে দ্রুত সমস্যার সমাধান হবে। এটা একটা টেকনিক্যাল গ্লিচ, কোনো একটা টেকনিকগত সমস্যা, মেশিনগত সমস্যার জন্য ভুল করে এগুলো হয়ে গেছে, 24 ঘন্টার মধ্যেই সমস্ত সমাধান হয়ে যাবে। আমরা কিন্তু ইতিপূর্বে আপনাদের দেখিয়েছি যে পূর্ব মেদিনীপুরের জামালপুরে যাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়েছিল তাদের আধার পুনরায় চালু হয়ে গেছে ঠিক সেই সময়ের মধ্যেই। এবার আধার রিনিউয়ালের মানে এই যে আধারটা যেগুলো বন্ধ হয়ে গেছিলো সেগুলো আবার চালু হয়ে যাওয়া, এর কৃতিত্ব নিয়েও কিন্তু তৃণমূল আর বিজেপির মধ্যে কারাকারি পড়ে গেছে। মুখ্যমন্ত্রী স্বয়ং বলেছেন যে তাদের আন্দোলনের জন্যই নাকি বাধ্য হয়ে আধারগুলো আবার চালু করেছে। এটা হয় জানেন তো, পজিটিভ জিনিসের ভাগ রাজনীতিতে সবাই নিতে চায়, ভাগ নেওয়ার সুযোগ তৈরি হলে অবশ্য কেই বা ছাড়ে, সেটাও তো বটে। যে শেখ শাহজাহানকে নিয়ে সন্দেশখালী সরগরম, সেই শাহজাহান যখন সিপিআইএমে ছিলেন তখন তিনি দস্যু রত্নাকর ছিলেন নাকি বাল্মীকি ছিলেন, হ্যাঁ সেটা নিয়েও তো প্রচুর টানাটানি আলোচনা শুরু হয়ে গেছে। এটা তো আমাদের জাস্ট সিম্পল প্রশ্ন যে ঋষি বাল্মীকি হওয়ার পর তৃণমূল নিয়েছে রত্নাকরকে নাকি তৃণমূলে এসে তিনি বাল্মীকি হয়েছেন? হ্যাঁ, নেওয়া যখন হয়েছে কোনো দল নেওয়ার পর তো কখনোই বলবে না যে তিনি রত্নাকর রয়েছেন। ডেফিনেটলি আজকেও যেরকমভাবে তারা তাকে কোথাও গিয়ে সেভ করছেন, যেভাবে বলেছেন যে ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তাহলে তো তাকে বাল্মীকি বলেই মনে করছে তৃণমূল, এটা ধরে নিতে হবে। এই প্রশ্নের উত্তরে আজ সিপিআইএমের নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় যা বলেছেন তা শুনলে কিন্তু মনে হবে যে সিপিএমের সময় বাল্মীকি ছিলেন শাহজাহান, তৃণমূলে যাওয়ার পরেই বোধহয় তিনি দস্যু রত্নাকর হয়েছেন। পুলিশ 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 শাহজাহানের বাবার দম ছিল না বামফ্রন্টের সময় একজনাকার জমি হড়পে নিয়ে আর নোনা জল ঢুকিয়ে দিতে। মীনাক্ষী মুখোপাধ্যায় সহ সিপিআইএমের যুব নেতা নেত্রীরা কিন্তু আজকে পুলিশকে চমকে দিয়ে সন্দেশখালীতে ঢুকে পড়েছিলেন, দল বেঁধে যাননি তারা। এবং গোটা আন্দোলনটার মধ্যে দুটো জিনিস খুব নজর কাড়লো জানেন তো, এক অত্যন্ত ভালো প্ল্যানিং, আর দুই ম্যাচিওর্ড প্রশ্ন তোলা, একদম টু দি পয়েন্ট, যেখানে হইচই বা তাদের কেউ রং ফুটে ফেলতে পারবে না টেকনিক্যালিভাবে, এবং গোটা জায়গাটায় কোথাও তারা আইন ভঙ্গ করেছেন এরকম কোনো প্রশ্ন করতে পারবে না। প্রত্যেকটা জায়গা তারা বেঁধে গেছিলেন যে এইভাবে তারা যাবেন এবং যেখানেই তাদের আটকানো হবে তারা ঠিক সুনির্দিষ্ট প্রশ্নগুলো তুলবেন। এবং সেটা গোটা গল্পটা না একটা নাটকের মতো গোটা ব্যাপারটা হলো, একদম পুরো ঠিক যে জায়গায় গিয়ে তিনি প্রশ্ন তুললেন মীনাক্ষী, পুলিশ কিন্তু তার সামনে অপ্রস্তুত হয়ে গেল শুরুর থেকে শেষ পর্যন্ত। মানে ধরুন দল বেঁধে না গিয়ে একজন দুজন করে তারা বিভিন্ন ফেরিঘাট পার হয়ে সন্দেশখালীর 2 নম্বর ব্লকে পৌঁছন, একদম আটপৌড়ে পোশাকে, বেশিরভাগকে কেউ চেনেন না, নিজেদের মতো করে গেছেন, একজন দুজন করে, অনেক না, এবং বিভিন্ন ফেরিঘাট দিয়ে কেউ বুঝতেই পারেনি এতজন ঢুকে পড়েছেন। মীনাক্ষীকে আমরা সচরাচর কোনো এরকম যে আন্দোলনগুলো কোথাও আপনি দেখেছেন যে এভাবে শাড়ি ঠাড়ি পরে এইভাবে তিনি বেরিয়েছেন? নর্মালি তিনি অন্যান্য বেশভূষায় বেরোন আর কি, তার একটা
অ্যাকশন মোড থাকে, একদম আট পৌড়ে মুখ ঢেকে, এখন সন্দেশখালিতে বহু মানুষই মুখ ঢেকে চলছেন, ঠিক সেইভাবে মুখ ঢেকে তিনি ঢুকে পড়েছিলেন। সচরাচর যেভাবে তাকে আমরা দেখতে অভ্যস্ত একভাবেই সেভাবে নয়, ফলে পুলিশও বুঝতে পারেনি। যখন তাদের মাঝের পাড়ায় গিয়ে আটকে দেয় পুলিশ, ততক্ষণে কিন্তু তারা বেশ ভেতরটায় ঢুকে পড়েছেন। এবার পুলিশ আটকানোর পর কোনো রকম ধস্তাধস্তির পথে হাঁটেননি, বরং পুলিশের কাছে সুনির্দিষ্টভাবে জানতে চান 144 ধারা জারি আছে, বেশ কাগজ দেখান। রাজ্যের মন্ত্রীরা তারা তো দুজন ঢুকে পড়েছেন, দুজনে মিলে ঘুরে বেড়াচ্ছেন, তাদের সাথে অনেক লোক রয়েছে, ধরছেন না, দুজন তো অন্তত ঘুরছেন, তাদের কেন ছাড়? তাহলে তারা যখন দুজন যাচ্ছেন তাদের কেন পুলিশ আটকাচ্ছে? এইগুলোর একটারও জবাব কিন্তু পুলিশ সেভাবে দিতে পারেনি। সুনির্দিষ্ট প্রশ্ন, আইনিভাবে প্রশ্ন, এবং বলেছেন এগুলো যদি জবাব দিতে না পারেন তারা সরাসরি গিয়ে সুপারের কাছে বা থানায় গিয়ে, ঠিক আছে আমরা থানায় যাচ্ছি, পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে যায়, তারা নিজেরাই থানায় যেতে চেয়েছেন, বলেছেন যারা তাদের আটকেছেন তাদের নামে তার থানায় কমপ্লেন করবেন, আইন বিরুদ্ধ কাজ করেছেন, এবং পরে কোর্টে যাবেন। পুলিশ কিন্তু সেখানেও যেতে দেয়নি, আটকেছে। এবার এই কথাবার্তা বলার সময় এক মহিলা পুলিশের ওপর চোখ পড়ে মীনাক্ষীর। ওই মহিলা পুলিশের হাতে নেল পালিশ লাগানো আছে, এটা দেখুন থাকতেই পারে, এটার মধ্যে কোনো রকম অন্য মানে খোঁজার কোনো জায়গা থাকে না, কিন্তু মীনাক্ষী সরাসরি সন্দেহ প্রকাশ করে বলেন যে পুলিশের হাতে নেল পালিশ, হাতে বড় নখ, তাহলে তিনি কি পুলিশ? এটা এইরকম একটা ইঙ্গিত লুকিয়েছিল, মানে কোথাও গিয়ে পুলিশের মধ্যে অন্য কেউ রয়েছেন কিনা পুলিশের পোশাকে, সেই সন্দেহটা উস্কে দিয়েছেন তিনি। পুলিশকে এভাবে সন্দেহের চোখে দেখার কারণ কি? পুলিশের পোশাকে যারা রয়েছেন সন্দেশখালিতে তারা সবাই পুলিশ নন, এরকমই কোনো ধারণা কি তাহলে তৈরি করতে চাইলেন মীনাক্ষী? খেয়াল করে দেখুন, আবার নন্দীগ্রামের কথা মনে পড়বে। নন্দীগ্রামে পুলিশেরা চটি পরে এসছে, চটি পুলিশ, অর্থাৎ তারা পুলিশ না, পুলিশের বেশভূষায় বাম ক্যাডার ছিল, এই অভিযোগ করেছিল তৃণমূলের। তারা তো বারবার এই অভিযোগ করতেন, সেই অভিযোগগুলোই কি তাহলে ফেরত দিলেন মীনাক্ষী? কি আমি না সবাই? আরে বলতে তো হবে ক্লিয়ারলি কথা, অসভ্যতামি করতে করবেন নাকি এখন আপনি? বাড়িতে তারা যান এবং দেখতে পান, আপনি কি এখানে অসভ্যতামি করবেন নাকি? যে প্রশ্ন আমরা করেছি, এই ভদ্রমহিলাকে ফোকাস করতে হবে, এই ভদ্রমহিলাকে অফ করতে হবে, এই ভদ্রমহিলার বিরুদ্ধে আমরা লিগালি অ্যাকশন নেব, কারণ উনি এখনো পর্যন্ত আমাদেরকে কোনো লিগালি কাগজপত্র দেখাতে পারছেন না। শুনুন, কেউ বাঁচাবে না আপনাকে, দুর্নীতির সঙ্গে কেউ বাঁচাবে না, সবাই নিজের নিজের রাস্তা ঠিক পার করে নেবে আর পালিয়ে যাবে আপনাকে একা এখানে ফেলে, বুঝলেন? ভদ্র ঘরের সন্তান আপনি, আপনাকে বিপদে ফেলছে। তোমাদের ইয়ে কোথায় গো? নাম কি তোমার? এসব তৃণমূলের লোকরা দাঁড়িয়ে আছে পলাশদা, কারো কোনো নাম নেই, কারো কোনো নাম নেই, সব কটা এরা তৃণমূলের লোক। ছবি তুলে নাও, ছবি তুলে নাও, এই মুখ থেকে নামাও, কাপড় নামাও, এই মুখ থেকে কাপড় নামাও, মুখ থেকে কাপড় নামাও, এই মুখ থেকে কাপড় নামাও। সব নেম প্লেট কোথায়? নেম প্লেট কোথায়? নেম প্লেট কোথায়? এই ছবিগুলো তুলো, ছবিগুলো তুলো। এই জামা কাপড় কোথায় পেলেন আপনারা? এই কাপড় নামাও, এই কাপড় নামাও, এই ছবিটা কই দেখি, মুখগুলো ঢাকা কেন? ওই মুখগুলো দেখি, ওই যে ওইখানে, ওই মুখ দেখি, এই নোকের ছবি তোলো, এই নোকের ছবি তোলো, এই দেখো, এই ছবি তোল, ছবি তোল, পুলিশে এগুলো ছবি ক্যামেরাটা দে, ক্যামেরাটা দে, এই নাও ক্যামেরা, নাও দেখি এগুলো এই যে এগুলো দেখুন। এর গোটা বিষয়টা এখন তো রাজনীতির জায়গায় চলে গেছে, কিন্তু কিছু কিছু প্রশ্নতে কিছু কিছু লোক তারা বেশ যে অপ্রস্তুত হয়ে পড়ছেন সেটা কিন্তু দেখতে পেলাম আমরা। কখনো নেতা পড়ছেন, কখনো পুলিশ পড়ছে, সাধারণ মানুষ তারা যে আগাগোড়া অপ্রস্তুত হয়ে রয়েছেন এবং ক্রমাগত অপ্রস্তুত হতে হতে তারা যে কোথাও গিয়ে এভাবে বিক্ষোভে ফেটে পড়ছেন সেটা কি কেউ বুঝতে পারছে? তাদের এই অপ্রস্তুত হওয়াটা কবে শেষ হবে এটার কি কোনো জবাব আছে? এই প্রশ্নটার জবাব না কেউ দিচ্ছেন না। এটা ধামাচাপা পড়ে যাবে কি না, মানে ধামাখালি এলাকা তো ধামাচাপা পড়তেই পারে, এটাই আমাদের কাছে সবথেকে বেশি মনে পড়ছে। অনেক অনেক জিনিস চারপাশে, কোনটা যে কখন ধামাচাপা পড়ে যাবে সেটাই তো বুঝতে পারছি না।
কিন্তু একটা জিনিস জাস্ট প্রশ্নগুলো মনে আসছে, এগুলো চট জলদি থাকলে হয়তো অনেক কিছুর প্রভাব অনেক জায়গায় পড়তে পারে। যেরকম সামনে লোকসভা ভোট, সন্দেশখালীর প্রভাব কি লোকসভা ভোটে পড়বে? দেখুন, কেউ মানুন চাই না মানুন, ভোট সামনে বলেই যে সব পক্ষ ঝাঁপিয়ে পড়েছে এরকম একটা ধারণা কিন্তু মানুষের মনে রয়েছে। এবার সেক্ষেত্রে মানুষের মনে যাই থাক, যারা এই ভোট প্রচার এই সমস্তর সঙ্গে যুক্ত থাকেন তাদের মতামতটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ আলটিমেটলি তারাই নাকি সব কিছু করেন। ভোটে জিতলে আজকাল পলিটিক্যাল পার্টিগুলোর কৃতিত্ব থাকে না, ভোট কুশলীদের ভূমিকা থাকে বেশি নাকি। এই যেরকম ভোট কুশলী প্রশান্ত কিশোর কাল মন্তব্য করেছেন যে সন্দেশখালীর মতো ইস্যু শাসক দলের বিপক্ষে যায়। বাংলায় লোকসভা নির্বাচনে এবার বিজেপি 2019-এর থেকেও ভালো ফল করবে, একদম জোর দিয়ে বলেছেন পিকে। সেই পিকে যিনি এতদিন গতবার অবধি একটা বড় জায়গায় ছিলেন এই তৃণমূলের প্রচারের, এখনও তার সংস্থার মানে তার প্রাক্তন সংস্থা বলেন, তিনি নাকি খাতায় কলমে নেই, যাই হোক তাদের সঙ্গে যোগাযোগ রয়েছে তৃণমূলে। শাসক দল নিয়ে এটা তো জোর দিয়ে বলছেন পিকে, আর বিরোধীদের নিয়ে তার পরামর্শ ইন্ডিয়া ঐক্য, তারা বরঞ্চ 2029-এর প্রিপারেশান নিক। দেখুন, নেতাদের মত সকাল থেকে বিকেলে বদলে যাচ্ছে, গোটা পার্টির মত এক সপ্তাহের মধ্যে পুরো ঘুরে যাচ্ছে। সেটা একজন ভোট কুশলী, তিনি কোথাও গিয়ে তার যে অবস্থান ছিল সেটা এতদিনের ব্যবধানে বদলে ফেলবেন, তার আর বাধ্যবাধকতা কোথায় আছে? খুব বদলাতেই পারেন, তিনি তো প্রফেশনাল ভোট কুশলী, সুতরাং অসুবিধে নেই। দেখুন, তিনি তো প্রফেশনাল, তিনি তার মত বদলে যেতেই পারে। যদি নেতাদের মত এভাবে বদলে যায় সকাল থেকে বিকেলে, গোটা দলের মত বদলে যায় বেশ কয়েকদিনের ব্যবধানে, তাহলে ভোট কুশলীর মত তার বদলে যাবে, সেটাতে আর আশ্চর্য হওয়ার কি আছে? কিন্তু তার এই বক্তব্যটা বিরোধীদের জন্য কিন্তু অশনি সংকেত। এটা ঠিক যে সারা দেশে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে একজন প্রার্থী দাঁড় করানোর যে লক্ষ্য ছিল গোটা দেশে, সেখানে এখনও কিন্তু বিরোধী জোট পৌঁছতে পারেনি। তার মানে এই নয় যে জোট একেবারে হচ্ছে না, বিভিন্ন রকম বক্তব্য তো শোনা যাচ্ছে। দিল্লিতে আপ কংগ্রেস আসন সমঝোতা হয়েছে, আরও কয়েকটা রাজ্যে দুদল মোটামুটি সমঝোতায় পৌঁছেছে, কিন্তু বাংলায় কি সমঝোতা হবে? মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেই দিয়েছেন যে 42টা আসনে তৃণমূল একাই লড়বে। এদিকে রাহুল শিবিরের জয়রাম রমেশ, তিনি কিন্তু এখনও বলে চলেছেন যে আলোচনার রাস্তাটা খোলা রয়েছে। সবাই যে আবার তার পথেই বলছেন সেরকম তো নয়। প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী তিনি আজকে পরিষ্কার করে দিয়েছেন যে কংগ্রেসের হাত ধরা নিয়ে তৃণমূলের মধ্যে দ্বিমত রয়েছে। এবার এক পক্ষ ভয় করছে জোটে না থাকলে সংখ্যালঘু ভোট পাওয়া যাবে না, আর অন্য পক্ষ ভয় পাচ্ছে জোটে গেলে বোধহয় দুয়ারে এজেন্সি পৌঁছে যাবে। তাই সিপিআইএমের সঙ্গেই জোট কথা শুরু হয়েছে বলে তো দাবি করেছে প্রদেশ কংগ্রেস। এখনও সিপিআইএমও ইন্ডিয়া ঐক্যের শরিক, এটা ঠিক। ফলে টেকনিক্যালি এর মধ্যে কোনো সমস্যা নেই, এবং টেকনিক্যালি 3 শরিকই মানে বাম, কংগ্রেস এবং তৃণমূল তারা আসন সমঝোতা করতেই পারে, কিন্তু বাম, কংগ্রেস আর তৃণমূল বাংলায় আসন সমঝোতা করছে, এটা বাস্তবে যদি কোনো রকম সম্ভাবনাও দেখা যায়, আমি নিশ্চিত বিদেশ থেকে এই মুহূর্তে পর্যবেক্ষকরা ছুটে আসবে গণতন্ত্রের অন্যতম সেরা আশ্চর্য ঘটনা দেখতে। সেটা যে হচ্ছে না সে তো পরিষ্কার। চাঁদ সওদাগর বাম হাতে মনসা পুজো করে বেহুলার মান রক্ষা করেছিলেন। বিজেপিকে হারাতে তেমন কি কিছু হতে পারে? মানে কোথাও দুর্বল প্রার্থী দেওয়া, প্রচারে একটু ঢিলে দেওয়া, ফ্রেন্ডলি ফাইট যাকে বলে, কিন্তু সবার যা মানসিকতা তাতে কিন্তু সেটাও হবে বলে মনে হচ্ছে না। ফলে শেষ পর্যন্ত কে কার হাত ধরবে সে ব্যাপারটা তো এখনও ওই 20 বাউ জলে। এবার সেটা যদি এখনও 20 বাউ জলে হয়, তাহলে ভোট কুশলীর কথাটা ফলে যাওয়ার তো সমূহ সম্ভাবনা রয়েছে। दुविधा नंबर 1, सत्तारूढ़ पार्टी की एक वर्ग, उनका यह मानना है कि अगर हम इंडिया गठबंधन छोड़ के अकेले चुनाव में उतरे तो बंगाल की अल्पसंख्यकों ने हमारे खिलाफ वोट डालेंगे। अधीर चौधरी को सबसे पहले अपना स्टैंड क्लियर करना चाहिए। ये सबको मालूम है कि इस तरीके से पिछले कई सालों से वो यहाँ पर बंगाल में, जबकि तृणमूली कांग्रेस है जो बीजेपी को रोक सकता है हर एक चुनाव में, ये सबूत हो गया। वो एंटी बीजेपी फोर्स तृणमूल को डाउन करने के लिए, मेलाइन करने के लिए और बीजेपी को ऑक्सीजन देने के लिए जो करना चाहिए वो सब कर रहा है। বাবু বলেছেন, আমরা বারবার বলছি বিজেপি বিরোধী এবং তৃণমূল বিরোধী সমস্ত শক্তিকে আমরা একটা করব। তার আগে আমরা বামফ্রন্টের বৈঠক করেছি, বামফ্রন্টের বাইরে যে বামপন্থী দল আছে তাদের সঙ্গে কথা বলেছি, যেমন সিপিআইএমএল এর সঙ্গে কথা বলেছি, আরও অন্যান্য বামপন্থী দল ব্যক্তি গোষ্ঠী আছে তাদের সঙ্গে কথা বলছি।
তারপরে কংগ্রেস আছে, তারপরে আইএসএফ আছে। দেখুন, নেতাদের জোট নিয়ে এত ধোঁয়াশা, তারা কে কার হাত ধরবেন তা নিয়ে এত জল্পনা কল্পনা, অথচ এ রাজ্যে কি তলায় তলায় অন্য একটা জোট তৈরি হচ্ছে। মানে সন্দেশখালী কি রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষকে অনুপ্রাণিত করছে। অনুপ্রেরণার তো শেষ নেই। সন্দেশখালীতে মহিলাদের সম্মানহানির অভিযোগ উঠেছে, মহিলারা প্রতিবাদে সামিল হয়েছেন। আর এই দুটো পয়েন্ট তো মিলে যাচ্ছে ওই কোচবিহারের দিনহাটা, হুগলির খানাকুলেও। দিনহাটা এক মহিলাকে রাতে নাকি পার্টি অফিসে ডেকে শাসক দলের কিছু নেতা নাকি পিঠে তৈরি করতে বলেছিলেন, সেই অভিযোগ শোনা গেছে। আর খানাকুলে আবার এক পুলিশ কর্মীর বিরুদ্ধে এক মহিলাকে নির্যাতনের অভিযোগ উঠেছে। সন্দেশখালীতে যেমন গায়ের জোরে জমি দখলের অভিযোগ উঠেছে এই শাহজাহান, শিবু হাজরা বা উত্তম সর্দারের মতো তৃণমূল নেতাদের বিরুদ্ধে, তেমনি সন্দেশখালীর উল্টো পাড়ে, এটা উত্তর 24 পরগনা, আর উল্টো পাড়ে দক্ষিণ 24 পরগনার গোসাবা থেকেও কিন্তু একই অভিযোগ উঠছে। তাহলে সন্দেশখালীর থেকে যে মানুষের প্রতিবাদী স্বরটা শোনা গেছে প্রথম, সেই স্বরের সঙ্গে কোথাও গিয়ে কি দিনহাটা, খানাকুল, গোসাবা, উত্তর থেকে দক্ষিণ সব মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে? এভাবে মানুষের প্রতিবাদের স্বর যদি চারপাশে বাড়তে থাকে, তাহলে রাজনীতির কতটা সর্বনাশ, আর কোন রাজনীতির বা কার কতটা পৌষ মাস। নদীর একুল কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। দুটোই সুন্দরবন। উত্তর 24 পরগনায় সন্দেশখালী, সন্দেশখালী শেখ শাহজাহানের বিরুদ্ধে গর্জে উঠেছে। দক্ষিণ 24 পরগনায় গোসাবা, গোসাবা গর্জে ওঠার অপেক্ষায়। সেখানে শাহজাহান নেই, রয়েছেন রঞ্জন মণ্ডল। শাহজাহান নদীবাঁধ কেটে চাষ জমিতে নোনা জল ঢুকিয়ে মাছের ভেড়ি তৈরি করেছেন বলে অভিযোগ। গোসাবায় স্থানীয় পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান রঞ্জনের বিরুদ্ধে অভিযোগ, তাঁর লোকেরা রায়মঙ্গল নদীর চর কেটে জলকর তৈরি করেছে। জলকর মানে মাছ চাষ করার ছোট্ট পুকুরের মতো। তারা ম্যানগ্রোভ ধ্বংস করেছেন, স্থানীয় মানুষকে বেকার খাটিয়ে মজদুরি দেননি। এই জলকর করেছে, গাছ কেটে জলকর করে ও একা একা মাছ ছেড়ে খাচ্ছে। আমাদের অসুবিধা হয়, নদীর বাঁধে কাজ করিয়েছে, আমাদের টাকা দেয়নি। আর এই নদীর চরে 115 দিনের কাজ করেছি, ওর টাকা দেয়নি। রঞ্জন মণ্ডল আর অরুণ দাস করে আমাদের 100 দিনের কাজের টাকা দেয়নি। আমরা যদি প্রতিবাদ করতে আসি, আমাদেরকে বাড়িতে রাতে হুমকি দেওয়ার চেষ্টা করে যে মেয়েদের অত্যাচার করবে, মারধর করবে, একটা হুমকি দেয়। বিলাই করেছে, ওদের টাকা নিয়েছিল জায়গা দেবে বলে, তা দিচ্ছেন না। কাজ হয়ে এখন ওই রঞ্জন মণ্ডল আর প্রভাস মণ্ডল সব আছে ঘের করে সব এখন লুটপাট করে খাচ্ছে। পুইজালি এলাকায় রায়মঙ্গল নদীর বাঁধ থেকে ইট গায়েব। গ্রামবাসীদের অভিযোগ, বাঁধকে মজবুত করতে দেওয়া ইট খোলা বাজারে বিক্রি হচ্ছে। আবার টাকা দিয়েও ইট পাননি এমন অভিযোগকারীও রয়েছেন। বাঁধের ইট সরাচ্ছেন কে? গ্রামবাসীদের আঙুল স্থানীয় তৃণমূল নেতা নিত্যানন্দ চক্রবর্তীর দিকে, যিনি আবার রঞ্জন মণ্ডলের ঘনিষ্ঠ, মানে ঘুরে ফিরে সেই রঞ্জন মণ্ডল। 5000 টাকা নিয়েছিল ইট দেবে বলে, 2000 ইট দেয়নি। কি লাস্টে কিছুটা 500 মতো ইট ছিল, সেই কটা ইট আমাকে বললো যে তুই ওখানে নিয়ে রাখ, পরে তোকে ইট দিয়ে দেবো। মানে ইটগুলো আস্তে আস্তে এরকম বিক্রি হতে অভিযোগ করতে গেলে মারবে। কে মারবে? ওই রঞ্জন মণ্ডল মারবে। ভবিষ্যতে এই বাঁধটা ছুটে জল ঢুকে যেতে পারে আমাদের। রঞ্জনবাবুর নেতৃত্ব থেকে নিত্যানন্দ বাবু ইটগুলো তুলে বিক্রি করে। তো বিক্রি করা হয়নি, তুলে পাবলিকের কাজে লাগানো হয়েছে। এমএলএ সাহেব বললো যে না রঞ্জনবাবু আপনি ওটা করাবেন না, বা আমাকে বলে দিল রঞ্জন যে ওটা বাধা আসছে, তাহলে করার দরকার নেই। বুঝুন কাণ্ড। আয়লার ক্ষত এমনিতেই সারিয়ে তোলা যায়নি। যেখানে সামান্য মলম লাগানো হয়েছিল, তাও চুরি করেছে দুর্নীতির লালসা। গ্রামবাসীদের অভিযোগ, বাঁধের পাশে জলকর বা মাছ চাষের পুকুর তৈরি করে রঞ্জন মণ্ডল নাকি লিজও দিতেন। শুধু তাই নয়, শিশু উদ্যানের নামে বাড়ি ভাঙা হয়েছে, ভেরি ভরাটও করা হয়েছে। খাল কাটালো, কাটিয়ে আমাদের ঘর বাড়ি সব ভেঙে চুরে শেষ করে দিল। তারপরে আমাদের মানে বাড়ি ছাড়া করেছে। ও দুর্গা বাহিনী নিয়ে এসে আমাকে মারধর করেছে। তারপরে আমাদের গ্রামের বৌজিকে মারধর করেছে। এবারে উনি কি করছে, জায়গা ভিড়েছে, জায়গা বিক্রি করছে। এবার বলছে আপনি ঘর সরিয়ে নিন এখান থেকে, আমরা এখানে মাঠ করবো। ওই মাঠের গল্প করে জায়গা বিক্রি হয়ে যাচ্ছে, সব জায়গা ব্যক্তিগত নিজের স্বার্থেও বিক্রি করে দিচ্ছে। এ তো একেবারে রবীন্দ্রনাথের 2 বিঘা জমির জমিদারের গল্প। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় মার্চ মাস থেকে জমিদারি হটাওয়ের ডাক দিয়ে প্রচার শুরু করছেন। স্বামী বিবেকানন্দের বাণী ধার করে কি বলা যায় না, ছাড়ি কথা খুঁচিছ ঈশ্বর। রঞ্জন মণ্ডল, শেখ শাহজাহানরাই তো একজন ঈশ্বর, অবশ্য যদি এই অভিযোগ সত্যি হয়। আপনাদেরকে বলবো, আমার দুর্নীতি যেখানে যত হয়েছে আপনারা চ্যানেলের মাধ্যম থেকে যতটা পারেন তুলুন। মানুষের কাছে জানার দরকার নেই। কিছু
উন্নতিশীল ব্যক্তিদের কাছে জেনে এবং একটা সেবা করা মানুষকে কিভাবে বসিয়ে দেওয়া যায়, ডিমোশন করা যায়, সেটা চেষ্টা করুন। দেখুন, আমি তো উপনির্বাচনে এসছি 2021-এর লাস্টে, অর্থাৎ 22 সাল থেকে আমি এসছি। তো 22 সাল থেকে যেটা আছে সেটা এই ধরনের কোনো সংবাদ আমার কাছে আসেনি। তার আগে কি হয়েছে সেটা আমি বলতে পারবো না। গত বৃহস্পতিবার সকালে ডিজি ওই সন্দেশখালীর ফেরিঘাটে দাঁড়িয়ে বলে এসছেন অন্যায় যারা করেছেন, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তারা কেউ ছাড়া পাবেন না। রাজীব কুমার কিন্তু শেখ শাহজাহানের নামটাও সেদিন করেছিলেন, আর তারপরে 48 ঘন্টা পার হয়ে গেছে। শেখ শাহজাহানের আগাম জামিনের আবেদন খারিজ হয়ে গেছে, ফের ইডি তাকে চতুর্থ সমন পাঠিয়েছে। কিন্তু কোথায় সন্দেশখালীর বাঘ, কোথায় শেখ শাহজাহান, কেউ বলতে পারছেন না। আচ্ছা, মানুষ বিপদে পড়লে কোথায় আশ্রয় নেয়? নিজের বাড়িতে বা নিরাপদ আশ্রয় ছাড়া কোথাও কি আশ্রয় খুঁজে বেড়াতে পারে? সন্দেশখালীতে কি কোনো তাজমহল আছে নাকি? যদি থাকে সেখানে শাহজাহানের খোঁজ করলে হয় না?